আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আদরের বকবকানি চ্যানেলে স্বাগতম। আজ অনেক দিন পরে গল্প দিচ্ছি, এখন থেকে নিয়মিত আপনাদের সাথে থাকার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে আমি আপনাদের পড়ে শোনাব কাজল রেখা গল্পের প্রথম পর্বটি, যার লেখিকা তানজিনা ইসলাম। আমার চাচাতো বোন বিয়ের আসর ছেড়ে অন্য একটা ছেলের সাথে পালিয়েছে। এখন সবাই দোষারোপ করছে আমি তাকে পালাতে সাহায্য করেছি, তাই তার হবু বরকে আমার বিয়ে করতে হবে। অথচ আমি তার পালানোর কথা জেনেছি এই মাত্রই, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। কারণ পার্লারের মেয়েরা তাকে যে রুমে সাজাচ্ছিল সে রুমে শুধু আমি ছিলাম। আমার মেজমা মেঝেতে বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁদছেন। অর্পিতা আপু খুব আদরের মেয়ে তার। কাঁদতে কাঁদতে নিশ্চুপ হয়ে যাচ্ছেন তিনি। একটু পর আবার হিচকি তুলে কাঁদছেন, আমাকে দোষারোপ করছেন, গালি দিচ্ছেন। আমি নির্বাক বসে আছি। এতক্ষণ নিজেকে জাহির করতে করতে নিজের গলা ভেঙে গেছে, ক্লান্ত হয়ে চুপ হয়ে গেছি। তবুও মনে হচ্ছে না কেউ আমার কথা বিশ্বাস করেছে। মেজমা আবার শব্দ করে কেঁদে উঠলেন। চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে গজগজ করে বললেন, তুই এখনো ঠাট ধরে বসে থাকবি? এত জেদ তোর? এতবার জিজ্ঞেস করার পরেও বলবি না অর্পা কোথায়, কার সাথে গেছে ও? আমি জানি না তোমার মেয়ে কোথায়, কার সাথে গেছে। যখন কিছু জানি না তখন উত্তর দেব কোথেকেও? জবা বেগম অগ্নি দৃষ্টিতে চাইল চাঁদনির দিকে। উঠে দাঁড়িয়ে চাঁদনির গালে ঠাস করে চড় মারার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু সাহসে কুলাতে পারলেন না। চাঁদনি গো ধরে বসে রইল। বাড়ির সবাই জানে অর্পিতার সাথে ওর কেমন সম্পর্ক। মেয়েটা ওকে দু চোখে সহ্য করতে পারতো না। সাপে নেউলে সম্পর্ক ছিল ওদের। চাঁদনির গায়ের রং শ্যামলা বর্ণ হয়, ছোটবেলা থেকে অর্পিতা খুব তুচ্ছ তাচ্ছিল্য করতো ওকে। যদিও এইসবে চাঁদনি গায়ে মাখত না কোনো কালেই। বাড়িতে যেমন অর্পিতার অধিকার ছিল, সমান অধিকার চাঁদনিরও ছিল। আর চাঁদনি নিজের অধিকার নিয়ে সবসময় খুব সতর্ক। অর্পিতা পালানোর আগে চিরকুটে লিখে গেছে সে এ বিয়ে করতে পারবে না। যাকে ভালোবেসে তার সাথে পালাচ্ছে তাকে যাতে খোঁজার চেষ্টা করা না হয়। অথচ বাড়ির সবাই জানতো অর্পিতা আর আধারের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতে ওদের ভালোবাসা পূর্ণতা দেওয়ার জন্য আজকের বিয়ের আয়োজন করা হয়েছিল, কিন্তু অর্পিতা পালিয়ে গেল। জবা বেগম তবুও মেয়ের দোষ দেখতে পাচ্ছেন না। যখন চাঁদনি অন্যান্য কাজিনদের থেকে জানা গেল অর্পিতাকে সাজানোর সময় সে রুমে শুধু চাঁদনি ছিল, তখন তিনি চাঁদনিকে কথা শোনানোর খুব সুন্দর ছুতো পেলেন। এই দুই মেয়ের ওকে নিয়ে কী সমস্যাটা কি, তা চাঁদনি আজ পর্যন্ত বুঝতে পারল না। বাইরের পদচারণের শব্দ শোনা গেল। শিকদার বাড়ির 3 কর্তা কক্ষে এসে ঢুকলেন। তাদের দেখেই জবা বেগম উঠে দাঁড়ালেন। মাথায় ঘোমটা টানার কথা ভুলে এলোমেলো পায়ে স্বামীর কাছে গিয়ে বলল, অর্পার কোনো খোঁজ পেয়েছো? আমার মেয়েটা কোথায়? আরমান শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, যার অর্থ অর্পিতার খোঁজ পায়নি তারা। জবা বেগম আবার কাঁদতে শুরু করলেন। চাঁদনি নিঃসহায় এর মতো বসে আছে। সবার উপর খুব অভিমান জমেছে ওর। না জেনে কীভাবে বকাবকি করলো। সবাই মেজমার কথা বিশ্বাস করলো, কেউ ওর কথা একবার শুনলও না। আরমান শিকদার অসহায় দৃষ্টিতে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আধার কোথায়? খুব রেগে আছে নিশ্চয়। অপূর্ব শিকদার গম্ভীর স্বরে বললেন, ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে। অথচ তার এখন ভাঙচুর করার কথা, সবার সাথে রাগারাগি করার কথা, জঙ্গলির মতো চিল্লাফাল্লা করার কথা। খুব বেশি রাগি আর জেদি সে, কিন্তু এই একটাও আধার করছে না। তার হবু বউ পালিয়েছে, যার সাথে বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল তার। অথচ সে নিশ্চুপ, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। চাঁদনি মাথা নিচু করে বসে আছে, কারো একটা কথা ওর কানে ঢুকছে না। আরমান শিকদার অসহায় গলায় বললেন, এখন কি করব? এত আত্মীয় স্বজন, সবাইকে কি জবাব দেব? মেয়ে পালানোর কথা এতক্ষণে হয়তো জেনে গেছে সবাই। অপূর্ব শিকদার গলা খাকারি দিলেন। চাঁদনির বাবা আকিব
শিকদারের দিকে তাকিয়ে বললেন, চাঁদকে আমি আমার আধারের বউ করতে চাচ্ছি আকিব। সেটা কখনোই সম্ভব না ভাইজান, আদার কখনোই মানবে না। আমার মেয়েটাকে এমনিতেই সবাই যথেষ্ট কথা শুনিয়েছে, দোষ না করেও বারংবার দোষী করা হচ্ছে ওকে। আকিব শিকদারের মুখ কালো করে বলেন, শেষের কথাটা জবা বেগমকে ঠেস মেরে বলেছে বোঝা যাচ্ছে। আধার অবশ্যই মানবে, ওকে মানতেই হবে ওকে। এইটা পরিবারের সম্মানের বিষয়। চাঁদনি হ্যাঁ না বলা পর্যন্ত সম্মতি দিতে পারছি না। আকিব শিকদারের কথার প্রেক্ষিতে সবাই চাঁদনির দিকে তাকালো। মুখ ফুলে খাটের উপর বসে আছে ও, বাচ্চাদের মতো পা দুটো দোলাচ্ছে। চাঁদনির মুখ এতক্ষণে কথা ফুটছে, বিমোর স্বরে আওড়ায়, তোমার সুদর্শন ছেলে আমার মতো কালীকে বিয়ে করবে না বড় বাবা। এমনিতে উঠতে বসতে আমার গায়ের রং নিয়ে খোঁটা দেয় আমাকে। আমি যদি এই দুনিয়ার শেষ নারী হই তবুও তোমার ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে না। অপূর্ব শিকদার সাফায় গিয়ে বললেন, কেন নিজেকে এরকম বলছিস আম্মা? তুই খুব সুন্দর, বিশ্বাস কর। ঢাকা যাওয়ার পর থেকে ওর মতিভ্রম হয়েছে, জানিস তো। নয়তো আগে তো এমন করতো না। সেটাই তো ভয়, তোমার ছেলে খুব মডার্ন হয়ে ফিরে এসেছে, মানুষকে মানুষ বলে গণ্য করে না, আমাকে গিয়ে ভূত ছাড়া কথাই বলে না। এত কিছুর পরও যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে ভাববে আমার আত্মসম্মান নেই, আমি ছেঁচড়া। তখন সে আমাকে পদে পদে অপমান করার রসিদ পেয়ে যাবে। চাঁদনির একগুঁয়ে জবাব। অপূর্ব শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন আকিব শিকদারের দিকে। তিনি পড়লেন মাইনকা চিপায়, একদিকে বড় ভাই আর একদিকে মেয়ে। অপূর্ব শিকদার অনুরোধ করলেন ভাইয়ের কাছে চাঁদনিকে বোঝাতে। অতঃপর দীর্ঘশ্বাস ফেললেন তিনি, বললেন, আধারকে গিয়ে বলো কথাটা। চাঁদনিকে রাজি করানোর দায়িত্ব আমার, কিন্তু আধার যদি উল্টাপাল্টা কিছু করে বা আমার মেয়েকে অপমান করার চেষ্টা করে তখন কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। অপূর্ব শিকদার সম্মতি দিয়ে বেরিয়ে গেলেন। জবা বেগম রাগে ফোঁস করছেন। আধারের সঙ্গে চাঁদনির বিয়ে হবে এই বিষয়টা কিছুতেই তিনি মানতে পারছেন না। তার মেয়ের বর, ঘর সব কিছু চাঁদনির হবে, এটা ভাবতেই চাঁদনির গলা টিপে দিতে মন যাচ্ছে তার। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেলেন তিনি। আরমান শিকদার এক পলক ভাই এবং ভাইজির দিকে তাকিয়ে তিনিও বেরিয়ে গেলেন। আকিব শিকদার হাঁটু মেরে মেঝেতে মেয়ের কাছে বসলেন। ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আধারকে বিয়ে করবি আম্মা? মেজমা আমাকে অনেক কথা শুনিয়েছে বাবা, মারতেও এসেছে, মেজো বাবা বাঁচিয়ে নিয়েছে। প্রশ্নের উত্তর এমন পাল্টা অভিযোগ আকিব শিকদারের কাছে স্বাভাবিক। মেয়েটা খুব ইন্ট্রোভার্ট, সব কিছু নিজের মধ্যে গুমড়ে রাখে, কিন্তু বাবার কাছে সে একটা খোলা ডায়েরি। তার সকল সব কিছু নিজের মধ্যে গুমড়ে রাখে, কিন্তু বাবার কাছে সে একটা খোলা ডায়েরি। তার সকল অভিযোগ, আবদার, অভিমান সব তার বাবার কাছে। আকিব শিকদার মলিন হেসে বললেন, আই এম সরি আম্মা, আমি সেই সময় তোর পাশে থাকতে পারিনি, ওর পিতাকে খোঁজায় ব্যস্ত ছিলাম যে। ইটস ওকে, বাট আমি ওই সাদা গন্ডারকে বিয়ে করব না। তুই বাবার কথা রাখবি না? এটা অনুরোধ করো না প্লিজ। আধার অনেক ভালো ছেলে আম্মা, জানি, কিন্তু তার জন্য আমি ভালো মেয়ে না, কারণ আমি কালো। আমার আম্মা খুব সুন্দর, মিথ্যা সান্ত্বনা দিও না, খুব গায়ে লাগে। আকিব শিকদার অসহায় দৃষ্টিতে চাইলেন। চাঁদনির চোখ ফেরালো। ও দুর্বল হয়ে যায়, মানুষটা সবসময় ওকে দুর্বল করে দেয়। আকিব শিকদার কথার জালে শেষমেশ বাধ্য হয়ে রাজি হলো চাঁদনি। বিয়েতে অবিবাহিত বা বিবাহ উপযুক্ত মেয়ে বলতে শুধু ওই আছে। এখন মান সম্মান বাঁচানোর জন্য ও ছাড়া ওর বাপ চাচা আর কাউকে খুঁজে পায়নি। চাঁদনির আর কিছু করার ছিল না, বড়দের চাপে পড়ে নিজের সবচেয়ে অপছন্দের মানুষটার বউ সাজতে হচ্ছে ওকে। চাঁদনি নিজের মায়ের বিয়ের লাল লেহেঙ্গাটা পরলো। ওর কয়েকজন কাজিন মিলে খুব সাদামাটাভাবে সাজিয়ে দিল ওকে। যখন চাঁদনি সবার সাথে দোতলা থেকে ড্রয়িং রুমে নেমে আসছিল, সিঁড়িতে থাকা অবস্থায় আধারের উচ্চ গলায় বলা কথাগুলো শুনেই থমকে গেল চাঁদনি। তুমি ভাবলে কি করে বাবা আমি ওই গাইয়া ভূতকে বিয়ে করব? ওর কোনো যোগ্যতা আছে আমার বউ হওয়ার? নিজের মুখ আয়নায় দেখেছে ও? ওকে তো আমি আমার বেড পার্টনার হিসেবেও রাখবো না। এই জন্য বুঝি মিথ্যা বলে নিয়ে এসেছিলে আমাকে?
আজই আমি ঢাকায় ফিরে যাব, এক মুহূর্তও থাকবো না এ বাড়িতে। চাঁদনি টলমল দৃষ্টিতে মাথা তুলে তাকালো বর বেশে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটির দিকে। বাবার কথা রাখতে বিয়ের পিঁড়িতে বসেছিল, তবে বাবার ভালো মেয়ে হতে গিয়ে যে এভাবে বাড়ি ভর্তি মানুষের সামনে নিজের ইজ্জত সম্মান সব খোয়া যাবে সেটা তো জানা ছিল না ওর। আধার শিকদার রাগে ফুঁসছে। সিঁড়ির উপর চাঁদনিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগটা আরও তরতরিয়ে বাড়ল ওর। সামনে বধূ বেশে দাঁড়িয়ে থাকা শ্যাম রঙের মেয়েটাকে অসহ্য ঠেকছে তার নিকট। নিজের স্ট্যান্ডার্ডের বাইরে বরাবরই কনসার্ন থাকা আধার শিকদার নাকি বিয়ে করবে অজপাড়া গায়ের এই কালো মেয়েটাকে রুচিতে বাঁধবে ওর। প্রশ্নটা মাথাচাড়া দিয়ে উঠতেই টলমল চোখে তাকিয়ে থাকা চাঁদনির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো, ঝাঁঝালো স্বরে চিল্লিয়ে বলল, কালীর ঘরের কালী, এত শখ আমাকে বিয়ে করার? নিজের মুখ আয়নায় দেখেছিস তুই? তোকে দেখলে আমার বমি আসে। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখছিস? কথাটা ঠোঁট ফসকে বের করতে না করতে ছেলেকে থমকে উঠলেন অপূর্ব শিকদার। আধার যে সিনক্রিয়েট শুরু করবে সেটা তিনি জানতেন। ছেলের অধঃপতন সম্পর্কে ভালোই ধারণা ছিল ওনার, কিন্তু চাঁদনিকে যে সবার সামনে এতটা হেনস্থা করবে সেটা তার ভাবনারও বাইরে ছিল। রাগে গজগজ করতে তিনি বললেন, এসব কি ড্রামা হচ্ছে আধার? চাঁদমাকে এভাবে অপমান করার অধিকার কে দিয়েছে তোমাকে? একে তো তোমার বউ পালিয়েছে, দ্বিতীয়ত চাঁদনিকে অনেক কষ্টে রাজি করিয়েছি আমরা তোমাকে বিয়ে করতে। বাড়ির মান সম্মানের কথা ভেবে মেয়েটা নিজেকে বলে দিচ্ছে আর তুমি তাকে কথা শোনাচ্ছ। চুপচাপ বিয়েটা করে নাও, খবরদার কোনো ধরনের নাটক করবে না। অগ্নির দৃষ্টিতে অপূর্ব শিকদারের দিকে তাকালো আধার। তপ্ত স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক করো তোমরা সব? নাটক তো তোমরা সবাই করছো আমার সাথে। পেয়েছোটা কি আমাকে? তোমাদের হাতের পুতুল আমি? না আমার কোনো লেভেল নাই যে যাকে তাকে ধরে এনে আমার উপর গুছিয়ে দিচ্ছ তুমি? অপূর্ব শিকদার চঞ্চল দৃষ্টিতে আশেপাশে চাইলেন। ইতোমধ্যেই গুজুর ফুসুর শুরু করে দিয়েছে সবাই। একে তো বিয়ে বাড়ির এক মেয়ে পালিয়েছে, অন্যদিকে বাড়ির অন্য মেয়েকে তাদের বাড়ির ছেলে যা তা বলে অপমান করছে। আগত অতিথিরা যে ইচ্ছে মতো তাদের পরিবার নিয়ে সমালোচনা করছে সেটা বুঝতে বাকি রইল না অপূর্ব শিকদারের। লজ্জায় মাথা হেঁট হলো তার। ছেলের দিকে তাকিয়ে উদ্গ্রীব স্বরে বললেন, এসব কি বলছো আধার? সবাই দেখছে, নিজের আচরণ সংযত করো। দেখুক সবাইকে নিজের দাওয়াত করে নিয়ে এসেছো আমার ধ্বংসযজ্ঞ দেখাতে। এখন যখন আমি উল্টো গান গাইছি তোমার কেন গায়ে লাগছে? তুমি করলে আরাম আর আমি করলে হারাম? শক্ত করে চিবিয়ে বলল আধার। চাঁদনি ছলো দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। আকিব শিকদার অসহায় চোখে তাকালেন। কপল বেয়ে টুক করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ওর। মাহারা মেয়েটাকে এরকম অবস্থা সহ্য হলো না ওনার। ছোটবেলা থেকে বুকের সাথে আগলে রেখে পুতুলের মতো বড় করেছেন তিনি চাঁদনিকে। সেই মেয়ের এত বিশ্রী অপমান বুকে কম্পন ধরালো। তিক্ত ঢোক গিললেন আকিব শিকদার। ফুঁসতে থাকা আধারের দিকে তাকিয়ে ভাঙা গলায় আড়ালেন, আধার, আমার মেয়েটাকে আর অপমান করো না, ওর কোনো দোষ নেই। আমাদের কথা রাখতেই ও বিয়েতে রাজি হয়েছে, সব আমাদের দু ভাইয়ের দোষ। প্লিজ ওকে এত কষ্ট দিয়ে কথা বলো না। চাচার দিকে তাকাতে আধারের দৃষ্টি নরম হলো। সেই শক্ত খোলস ধরে রাখা সম্ভব হলো না আর ওর পক্ষে। আকিব শিকদারের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বললেন, দেখছো চাচ্চু সবাই কেমন করছে আমার সাথে? আমি বিয়েটা করতে চাইছি না, তবুও জোর করছে আমাকে। তুমি বলো এটা ঠিক? প্লিজ বাবাকে মানা করো আমার সাথে এমন করতে। আমি বিয়ে করব না তোমার মেয়েকে। আকিব শিকদার মাথা নিচু করে দাঁড়ালেন। অথই জ্বলে পড়েছেন তিনি। একদিকে মেয়ের কান্না ভেজা মুখ, মেয়েটার সম্মান, অন্যদিকে আধারের নাকচ। যদি তার মেয়ের বিয়ে ভেঙে যায় তবে যে গ্রামবাসী ওকে কথার ছোবলে মেরে ফেলবে। এই সমাজ যে শুধু মেয়েদের দোষ দেখে। আধার বিয়ে ভেঙে দিল, দোষ হবে চাঁদনি। সবাই চাঁদনিকে দুষবে, পেছনে কথার ছোবলে পিষে মারবে। বলবো হয়তো চাঁদনির কোনো সমস্যা আছে, তাই তার বোন পালিয়ে যাওয়ার পর তার বোনের হবু বরের ওপর গছিয়ে দিতে চাওয়া হয়েছিল ওকে। তবুও মেয়েটার বিয়ে হয়নি, বর তাকে বিয়ের আসরে ফেলে চলে গেছে। নয়তো তার মেয়েটার
তাকে আবারও গায়ের রং নিয়ে খোঁটা দেবে। এই খোঁটা তো ছোটবেলা থেকে কম পায়নিও। মেয়েটার যদি সহ্য করতে না পেরে কিছু ঘটিয়ে বসে তখন বুক ধক করে উঠল আকিব শিকদারের। পৃথিবীতে আঘাত আসতেই হৃদ কাঁপল অচিরাত। বাবা হয়ে মেয়ের এই অবস্থা কি করে সহ্য করবেন তিনি? চাঁদনি পরনে লেহেঙ্গাটা দুহাতে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে সোজা নেমে এলো। অপূর্ব শিকদারের মুখোমুখি দাঁড়ালো। চোখের পানি তর্জনী আঙুল দিয়ে ছিটকে ফেলে ভেজা কণ্ঠে বলল, আমায় ক্ষমা করে দিও বড় বাবা। এত অপমানের পর তোমার ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সে ঠিকই বলেছে, আমার কোনো যোগ্যতা নেই তাকে বিয়ে করার। আমার মতো কালা একটা মেয়ে তোমার সুদর্শন ছেলের পাশে মানাবে না। আই এম সরি, মাফ করে দিও। তোমার কথা রাখতে পারলাম না। চাঁদমা, কষ্ট পাস না তুই। ও তোকে বিয়ে করবে না করে যাবে কই? একটু সময় দে আমাকে, অসহায় সুরে বললেন অপূর্ব শিকদার। চাঁদনির হৃদয়ে আঘাত হানলো কথাটা। হু হু করে কেঁদে দিয়ে বলল, আমি ফেলনা নই বড় বাবা, কালো হতে পারি, কিন্তু আত্মসম্মান বোধ আমারও আছে। এতটাও নিচু হয়ে যায়নি যে কেউ বিয়ে করতে না চাইলে এইভাবে তাকে জোর জবরদস্তি আমার সাথে বিয়ে বসাবে তুমি। বানের জলে ভেসে আসিনি আমি। চাঁদনার কান্না আকিব শিকদারের অশ্রুসিক্ত চোখে তাকালেন ওর দিকে। চাঁদনি ওনার দিকে ফিরে চাইলো, হিচকি তুলে ভেজা গলায় আড়ালো, এতটা বোঝা হয়ে গেছি বাবা যে এভাবে বিদায় করতে চাইছো, তাও অন্যের গলার কাটা বানিয়ে? সে তো আমাকে কয়েক সেকেন্ডের জন্যই সহ্য করতে পারছে না, পুরো জীবন কি করে কাটাবে আমার সাথে? আধার এক পলক চাঁদনির দিকে তাকালো, মনে মনে ভেঙচি আটলো ও। বিড়বিড় করে বলল, ঠং, আমার মতো ছেলেদের 7বার জন্ম নিলেও পাবি না? বিয়ে করার জন্য তোর পাচ্ছে, তবুও মেয়ের নাটক দেখো। দয়া মূর্তিকে তো সবার সামনে মহান শাস্তি হবে। আধারের মা বর্ষা বেগম এগিয়ে এসে দুহাত আঁচলে দিলেন চাঁদনিকে, চোখের পানি মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। চাঁদনিকে জড়িয়ে ধরল ওনাকে। বিরক্তকর শ্বাস ফেললো আধার। মুখ দিয়ে চ শব্দ করে গম্ভীর করালো, তোমাদের নাটক শেষ হলে বলো আমাকে, আমি বরং যাই। বিরক্ত লাগছে আমার, আজকেই ঢাকা ফিরে যাব আমি। তুই এখন আমার কথা রাখবি না আধার? আমার কথার কোনো মূল্য নেই তোর কাছে? অপূর্ব শিকদারের কথা ফের ওনার দিকে ফিরে চাইলো আধার। ফেসেল হেসে তাচ্ছিল্য সুরে বলল, যার কাছে আমার কোনো মূল্য নেই তার কথা আমি কেন ভাবতে যাব? বলেই সামনে হাঁটা ধরল আধার। অপূর্ব শিকদার অসহায় দৃষ্টি নিবদ্ধন করলেন ছেলের পানে। চক্ষু দুটো ক্রমশ ঝাপসা হয়ে আসলো তার। বুকে টনটন ব্যথা নিমেষে ছড়িয়ে পড়লো পুরো শরীরে ব্যালেন্স রাখতে না পেরে পা দুটো কাঁপতে শুরু করলো। বুকে হাত রেখে চোখ মুখ খিজে বসে পড়লেন অপূর্ব শিকদার। চাঁদনি দেখতে ছুটে এলো তার কাছে, হাতের মুড়ে বসে ধরলো নাকি। একে সবাই ছুটে এলো ওনার কাছে, সবাই চিৎকার চেঁচামেচিতে। আধারের পা থেমে গেল, পিছন ফিরে চাইলো, দেখলো অপূর্ব শিকদার মেঝেতে লুটিয়ে পড়েছেন। আধারের হৃৎপিণ্ড ঝলকে উঠলো, আতঙ্ক দৃষ্টিতে তাকিয়ে ছুটে এলো সবাইকে সরিয়ে। অপূর্ব শিকদার মাথাটা নিজের কোলে নিল, ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে গালে হাত ঘষে বলল, বাবা, বাবা কি হয়েছে তোমার? অপূর্ব শিকদার চোখ উল্টে আসে। আধারের বুক ধক করে উঠল, কণ্ঠ সিঙ্গে তুলে চেঁচিয়ে বলল, কেউ ডক্টর ডাকো না, বাবা, বাবা। আমার চাঁদ মাকে বিয়ে করবি না তুই? এভাবে বিয়ে আসর ফেলে চলে গেলে ও যে ওর জীবনটা শেষ হয়ে যাবে। অনেক কষ্টে টেনে টেনে বললেন অপূর্ব শিকদার। আধারের হৃৎপিণ্ড তখন তড়িৎ গতিতে লাফাচ্ছে, একাধারে বাবা বাবা বলে ডেকে যাচ্ছে। অপূর্ব শিকদার বহু কষ্টে আবার প্রশ্ন ছুড়লেন ছেলের উদ্দেশ্যে। আধার চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল। অপূর্ব শিকদারের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, চুপ করো বাবা, প্লিজ চুপ করো, হাইপার হয়ে যাচ্ছ তুমি। আগে বল তুই বিয়ে করবি কিনা? আকুল পাথারে পড়ল আধার। আশেপাশে অসহায় দৃষ্টি বুলিয়ে আবার চিৎকার করে বলল, ডাক্তার আনছো না কেন এখনো? আমার প্রশ্নের উত্তর দে, নয়তো আমি মরেও শান্তি পাবো না, হাজারি করে বললেন অপূর্ব শিকদার। চোখ দুটো ক্রিয়ৎক্ষণ বন্ধ করে মেলল আধার। নিজের বাবার আহাজারি সহ্য হলো না ওর। পলক ঝাপটে হড়বড় করে বলল, করবো বিয়ে, তুমি যাকে বলবে তাকেই বিয়ে করবো। ডক্টর এসে অপূর্ব শিকদারের চেক আপ করে গেছেন, জানিয়ে গেছেন অতিরিক্ত টেনশন সহ্য করতে পারেনি। আগে থেকেই যেহেতু ওনার হার্টের প্রবলেম ছিল, তাই অতিরিক্ত হাইপার হওয়া ওনার জন্য ভালো না। ভাগ্যক্রমে
আজ তিনি বেঁচে গেছেন, অতটা আঘাত হয়নি, তবে ওনাকে যাতে সর্বদা চিন্তামুক্ত রাখা হয়। অনেকটা সময় কেটে গেছে। অপূর্ব শিকদারের এখন খানিকটা ভালো লাগছে। আধার এখনও জড়িয়ে ধরে বসে আছেন তাকে। ভয়ে আতঙ্কে ঘেমে নিয়ে একাকার অবস্থা ওর। পরিবারের সবাই, আগত অতিথিরা সবাই ঘিরে দাঁড়িয়ে আছেন তাকে। অপূর্ব শিকদার পিট চোখ খুললেন, সোফার উপর থেকে ভারী মাথাটা তোলার চেষ্টা করলেন। আধারের খেয়ালে আসতে অশান্ত হয়ে উঠল। তড়িঘড়ি করে বলল, বাবা ঠিক লাগছে তোমার? ঠিক বলেছিস, চাঁদমাকে বিয়ে করে এখন তোর কথা রাখার পালা, নিম্নস্বরে বললেন অপূর্ব শিকদার। আধার কপালে ভাঁজ ফেলে তাকালো, ব্যগ্রস্বরে বলল, উফ, এই এক কথা কতবার বলবা? যতক্ষণ না বিয়ে করতে বসবি ততক্ষণ কথার খেলাপ করবি না আধার, নয়তো আমার মরা মুখ দেখবি তুই। বাবা! চিল্লিয়ে উঠল আধার। মুখ ছোট করে বসলেন অপূর্ব শিকদার। আধার এক পলক তাকিয়ে ভয়ে জুবুথুবু হয়ে আকিব শিকদারের পাশে দাঁড়িয়ে থাকা চাঁদনির দিকে নাকটা সিকিয়ে তুলে এগিয়ে গেল। শক্ত করে চাঁদনির হাত আঁকড়ে ধরে ট্রলি ব্যাগের ন্যায় টেনে নিয়ে গেল ওকে স্টেজের দিকে। টেনে হিস্ট্রে স্টেজে তুলে ছুঁড়ে মারল ওকে সোফার উপর। গলা উঁচিয়ে ডাকলো কাজী সাহেবকে। ডাক শুনতে কাজী সাহেব দ্রুত পায়ে উঠলেন স্টেজে। আধার ক্রোধান্বিত স্বরে গলার স্বর উঁচিয়ে বলল, এক্ষুনি বিয়ে পড়ান কাজী সাহেব, এই মুহূর্তে বিয়েটা হবে। আমি তোমাকে বিয়ে করব না দাদা ভাই। চাঁদনির কান্না ভেজা কণ্ঠা কানে বাজতেই পিছন ফিরে তাকালো আধার। ভ্রুকুচো বলল, কি বললি? আমি তোমাকে বিয়ে করব না। কেন করবি না? কারণ তুমি আমাকে না পারতে বিয়ে করছো, মন থেকে করছো না। ব্যঙ্গ করে বিকট শব্দে হাসলো আধার। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো। ওর মতো কালো মেয়েকে বিয়ে করার শোকে কি ছেলেটা পাগল হয়ে গেছে? নয়তো যে ছেলে এত সময় রেগে আগুন হয়েছিল, সে ছেলে এখন গা কাঁপিয়ে হাসছে। অনেক কষ্টে নিজের হাসি থামালো আধার। চাঁদনির অবাক দৃষ্টিতে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, অ্যাটিটিউড দেখাচ্ছিস তাই না? এই যে প্রথমে রিজেক্ট করেছিলাম সেটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিস, কিন্তু তোর তো সে ক্ষমতা নেই রে আমাকে রিজেক্ট করার। নিজের মুখ আয়নায় দেখিয়ে নিজের অবস্থান জেনে তারপর আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবি। আমাকে যে বিয়ে করতে পারছিস সেটা তোর সাত কপালের ভাগ্য। নেহাত বাবার এই অবস্থা, তাই বিয়ে করতে বাধ্য হচ্ছি তোকে, নয়তো আমাদের বাড়ির ড্রাইভারটাও তোকে বিয়ে করতে রাজি হবে না। কারণ তোর গায়ের রং তার গায়ের রং তোর চেয়ে 10 গুণ উজ্জ্বল। ভ্রীমর দৃষ্টিতে তাকিয়ে থাকলো চাঁদনি। ভেজা চটচটে গাল দুটো নিমিষে লজ্জায় অপমানে লাল হয়ে উঠল। প্রত্যুত্তর করতেই যেন ফুলে বসলো। আধার ফের তাকাতে দিয়ে বলল, কাজী সাহেব আপনি আপনার কাজ শুরু করুন। চাঁদনি নাকচ করার সময়টুকুও পেল না। আধারের বিশ্রী অপমানে সেই শক্তি বা ইচ্ছে দুটোই হারিয়ে গেল ওর। একে একে স্টেজে এগিয়ে আসলো সবাই। আধার হতভম্ব করে দিয়ে এতক্ষণ চোখ দুটো টেনে খুলতে না পারা অপূর্ব শিকদার দিব্যি হেঁটে এলেন। আধার আশ্চর্যান্বিত দৃষ্টিতে ভঙ্গুর পাথর হয়ে তাকিয়ে থাকলো তার দিকে। অপূর্ব শিকদার আসতে তাগাদা দিলেন জলদি বিয়ে পড়ানোর জন্য। স্তব্ধ বিমূঢ় হয়ে থাকা আধারের দিকে চোখ পড়তে আমতা করে হাসলেন তিনি। আধারের মেজাজ সপ্তমে চড়ল। অপূর্ব শিকদারের দিকে রাগ অগ্নির দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে বলল, বাহ, সুস্থ হয়ে গেছে এত জলদি? আমি তো ভেবেছিলাম কয়েকদিন বিছানা ছেড়ে উঠতে পারবে না। সব দয়ালের ইচ্ছা। দুহাত উপরে তুলে নাটকীয় ভঙ্গিতে বললেন অপূর্ব শিকদার। ক্রোধান্বিত আঁখিতে তাকিয়ে থাকলো আধার। শানিত স্বরে বলল, ভাবছি তোমাকে ঢালিউডে ভিলেন চরিত্রে ভর্তি করিয়ে দিব। দুঃখিত। ওই যে নায়িকার বাপ চৌধুরী সাহেব থাকে না, যে সে চরিত্র। নাটক তো দেখি ভালোই পারো। তা দেখিয়ে হাসলেন তিনি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আধারকে কবুল বললেই সেকেন্ডে গড়গড়িয়ে 3 কবুল বলে দিল সে। এবার কাজী সাহেব কোণে তথা চাঁদনিকে কবুল বলতে বললেন। চাঁদনি এক পলক আকিব সাহেবের দিকে তাকালো। আকিব শিকদার অপরাধী দৃষ্টিতে তাকালেন ওর দিকে। চাঁদনি মনে মনে নিজের মৃত মাকে স্মরণ করলো। তবে সে সময়টুকু ধৈর্য ধরতে পারল না আধার। দৃষ্টি নত করে রাখা চাঁদনির দিকে তাকিয়ে ধমকে উঠে বলল, কিরে তুই আবার অ্যাটিটিউড দেখাচ্ছিস? কবুল বলতে এত সময় লাগে? আধারের বাজখাই কণ্ঠে ভয়ের চোটে ধরফড়িয়ে কবুল বলল চাঁদনি। 3 কবুল বলতে আধার উঠে দাঁড়ালো। কোনো দিক না তাকিয়ে সোজা স্টেজ ছেড়ে চলে গেল।
পিছন রেখে গেল স্তব্ধ হয়ে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে, সাথে লাল লেহেঙ্গা পরিহিত একটা মেয়েকে। নববধূ যে চোখে হাজারো স্বপ্ন নিয়ে এই জায়গাটিতে এসেছিল, আধারের নামে কবুল বলেছিল, তার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাওয়া দায়ভার কি হনহনিয়ে চলে যাওয়া পুরুষটি নেবে? চলবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।